আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বছর 50 পূর্বের একটা দিনের কাহিনী। এই কাহিনীটা সচরাচর কোথাও শুনতে পাওয়া যায় না, তার কারণ এটা খুব একটা বইতে নেই। এটা একেবারেই একটা ব্যক্তিগত জায়গা থেকেই আমি পড়ে শোনাচ্ছি। আশা করছি আপনাদের এটা ভালো লাগবে। ঠ্যাঙারির কথা শুনেছে অনেকে, এবং আমাদের মতো যারা বুড়ো তারা চোখেও দেখেছে অনেকে। 50-60 বছর আগেও পশ্চিম বাংলায় অর্থাৎ হুগলি, বর্ধমান প্রভৃতি জেলায় এদের উপদ্রব ছিল খুব বেশি। তারও আগে অর্থাৎ ঠাকুমাদের যুগে শুনেছি লোক চলাচলের প্রায় কোনো পথই সন্ধ্যার পরে সাধারণ মানুষের জন্য আর নিরাপদ ছিল না। এই দুর্বৃত্তরা ছিল যেমন লোভী তেমনই নির্দয়। দল বেঁধে এরা পথের ধারে লুকিয়ে থাকত এবং এদের সঙ্গে থাকত বড় বড় লাঠি এবং কাঁচা বাঁশের ভারী ছোট ছোট খেঁটে। তাকে বলা হতো পাবরা। পথিক চলে গেলে তার পা লক্ষ্য করে পিছন থেকে ছুঁড়ে মারত সেই পাবরা, অর্থাৎ তার সন্ধান ছিল কিন্তু অব্যর্থ। অতর্কিতে পায়ে চোট খেয়ে সে যখন পথের উপর থুবড়ে পড়ত, তখন সকলে ছুটে এসে তাকে মেরে তার জীবন শেষ করত এবং তার সঙ্গে যা যা ছিল সব কিছু নিয়ে তারা সেখান থেকে চম্পট দিত। এরকম অনেক লোককে আমি নিজের চোখেই দেখেছি যারা এদের হাতে প্রাণ দিয়েছে। ছেলেবেলায় আমার মাছ ধরার বাতিক ছিল খুব বেশি। অবশ্য মস্ত ব্যাপার কিছু নয়, পুঁটি, চেলা প্রভৃতি ছোট ছোট মাছই ধরতাম। ভোর না হতেই ছিপ হাতে নদীতে গিয়ে হাজির হতাম। আমাদের গ্রামের প্রান্তে হাজা মজা ক্ষুদ্র নদী, কোথাও কোমরের বেশি জল নেই, সমস্তই শৈবালে সমাচ্ছন্ন। তার মাঝখানে একটুখানি ফাঁক, সেইখানেই সব ছোট ছোট মাছ খেলা করে বেড়াতো আর তাদের বড়শিতে টোপ দিয়ে তুলে নিতাম আমরা। এ আমাদের ভীষণ আনন্দের খেলা ছিল। একলা নদীর তীরে মাছের সন্ধানে ঘুরতে ঘুরতে কতদিন দেখেছি কাদায় শ্যাওলায় মাখামাখি মানুষের মৃতদেহ। কোনোটার মাথা থেকে হয়তো তখনও রক্ত ঝরে পড়ছে, জলটা হয়তো লাল হয়ে আছে। নদীর দুই তীরেই ঘন বন জঙ্গল। কি জানি কোথাকার মানুষ কোথা থেকে ঠ্যাঙারা মেনে এনে এখানে ফেলে দিয়েছে। এর জন্য কখনো দেখিনি পুলিশ আসতে, কখনো দেখিনি গ্রামের কেউ গিয়ে থানায় খবর দিয়ে এসেছে। এসব ঝঞ্ঝাট আবার কে করে? তারা চিরদিন শুনে আসছে পুলিশকে ঘাঁটাতে নেই, তার ত্রিসীমানার মধ্যেও যাওয়া বিপজ্জনক। বাঘের মুখে পড়ে দৈবাত বাঁচা যায়, কিন্তু ওদের হাত থেকে কদাপি নয়। কাজে এ দৃশ্য কারো চোখে পড়তো, সে চোখ ফিরিয়ে নিয়ে নিঃশব্দে চলে যেত। তারপর রাত্রি এলে শিয়ালের দল বেরিয়ে মহা সমারোহে ভোজনাদি শেষ করে নদীর জলে আঁচিয়ে মুখ ধুয়ে ঘরে ফিরে যেত। মরার চিহ্ন মাত্র থাকতো না। একদিন আমার নিজেরও হয়তো ওই দশাই ঘটত, কিন্তু ঘটতে পেল না। আজকে বরং সেই গল্পটাই বলি। আমার বয়স তখন বছর 12। সকালে ছুটির দিনে ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে বসে ঘুড়ির তৈরি করছি করাচি। কানে গেল ওপারের নয়ন বাগদির গলা। সে আমার ঠাকুমাকে বলছে, গোটা 5 টাকা দাও না গদি ঠাকুরন, তোমার নাতিকে দুধ খাইয়ে শোধ দিয়ে দেব। ঠাকুরমা নয়নচাঁদকে বড়ই ভালোবাসতেন। জিজ্ঞাসা করলেন, হঠাৎ টাকার কি দরকার হলো নয়ন? সে বললে, একটা ভালো গরু আনবো দিদি। বসন্তপুরে পিসিমার বাড়ি পিস্তুত ভাই বলে পাঠিয়েছে 4-5টি গরু সে রাখতে পারছে না, আমাকে একটি দেবে। কিছু নেবে না জানি, তবু গোটা 5 টাকা সঙ্গে রাখা ভালো। ঠাকুরমা আর কিছু না বলে 5টা টাকা এনে তার হাতে দিলেন। সে প্রণাম করে চলে গেল। আমি শুনেছিলাম বসন্তপুরে ভালো ছিপ পাওয়া যায়, সুতরাং নিঃশব্দে তার সঙ্গ নিলাম। মাইল 2 কাঁচা পথ পেরিয়ে গ্রান্টাং রোড ধরে বসন্তপুর যেতে হয়। মাইলখানে গিয়ে কি জানি কেন হঠাৎ পিছনে চেয়ে নয়ন দেখে আমি। ভয়ানক রাগ করলে।
বলল আমার জন্য সে 10খানা ছিপ কেটে আনবে, তবু কোনো মতে আমায় ফিরে যেতে রাজি হলাম না। অনেক কাকুতি মিনতি করলাম, কিন্তু সে শুনল না। আমাকে ধরে জোর করে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো। কান্না কাটিতে ঠাকুরমা একটু নরম হলেন, কিন্তু নয়নচাঁদ কিছুতেই সম্মত হলো না। বললে, দিদি, যেতে আসতে কোষাষ্টেক পথ বই নয়, জোছনা রাত, স্বচ্ছন্দে নিয়ে যেতে পারতাম, কিন্তু পথটা ভালো নয়, ভয় আছে। বেলাবেলি যদি ফিরতে না পারি, তখন একলা গরু সামলাবো না ছেলে সামলাবো না নিজেকে সামলাবো, কি করব বলো তো? পথে ভয়টা যে কি তা এই অঞ্চলে সবাই জানে। ঠাকুরমা একেবারে বেঁকে দাঁড়ালেন, বললেন, না, কখনো না। যদি পালিয়ে যাস, তোর স্কুলের মাস্টার মশাইকে চিঠি লিখে পাঠাবো, তিনি 50 ঘা বেত দেবেন। নিরুপায় হয়ে আমি তখন অন্য ফোন দিয়ে আঁটলাম। নয়ন চলে গেলে পুকুরে নিয়ে আসি, এই বলে তেল মেখে গামছা নিয়ে বেরিয়ে পড়লাম। নদীর ধারে ধারে বন জঙ্গল, আম কাঁঠাল বাগানের ভিতর দিয়ে মাইল 2-2.5 ছুটতে ছুটতে যেখানটায় আমাদের কাঁচা রাস্তা এসে পাকা রাস্তায় মিলেছে, ঠিক সেইখানটায় এসে দাঁড়িয়ে রইলাম। মিনিট 10 পরে দেখি নয়ন আসছে। সে আমাকে দেখে প্রথমটা খুব বকলে, তারপর আমি কি করে এসেছি শুনে হেসে ফেলল। বলল, চলো ঠাকুর, যা অদৃশ্যে আছে তাই হবে। এত দূর এসে আর তো ফেরাতে পারি নে। নয়নদার সাঁতগার একটা দোকান থেকে মুড়ি মুরকি বাতাসা কিনে আমার কোঁচার খুঁটে বেঁধে দিল। খেতে খেতে প্রায় দুপুরবেলা দুজনে বসে বসন্তপুরে ওর পিসির বাড়িতে এসে পৌঁছলাম। পিসির অবস্থা বেশ সচ্ছল। বাড়ির নিচেই কুন্তী নদী, ছোট কিন্তু জল আছে, জোয়ার ভাটা সবই খেলা করে। সেখানেই স্নান করে এলাম। ওদের বড় বউ কলা পাতায় চিড়ে গুড় দুধ কলা দিয়ে ফলাহারের জোগাড় করে দিলে। খাওয়া হলে নয়নের পিসি বললে, ছেলে মানুষ 4-5 ক্রোশ পথ হেঁটে এসেছে, আবার যেতে হবে, এখন শুয়ে একটু ঘুমুক, তারপর বেলা পড়লে যাবে। তার ছোট ছেলে ছিপ কেটে আনতে গেল। নয়ন আর আমি দুজনেই পথে হেঁটে এমনই ক্লান্ত হয়েছিলাম যে আমাদের ঘুম যখন ভাঙল তখন 4টে বেজে গেছে। বেলার দিকে নয়নদা একটু চিন্তিত হলো, কিন্তু মুখে কিছু বলল না। মিনিট 10 মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম। যাবার সময় সে প্রণামী বলে পিসিকে 5টা টাকা দিতে গেল, কিন্তু তিনি নিলেন না, ফিরিয়ে দিলেন। বললেন, তোর ছেলে মেয়েদের বাতাসা কিনে দিস। আমার কাঁধে ছিপের তারা, নয়নের বাঁ হাতে গরুর দড়ি, ডান হাতে 4 হাত লম্বা বাঁশের লাঠি। কিন্তু গরু নিয়ে দ্রুত চলা যায় না। কোষ 2 যেতে না যেতেই সন্ধ্যা উতরে আকাশে চাঁদ দেখা দিল। রাস্তার দুধারেই বড় বড় অশ্বত্থ বট পাকুর গাছ ডালে মাথায় এক হয়ে ঠেকে আছে। পথ অন্ধকার, শুধু কেবল পাতার ফাঁকে ফাঁকে জোছনার ম্লান আলো স্থানে স্থানে পথের উপর এসে পড়েছে। নয়ন বললে, দাদা ভাই, তুমি আমার বাঁ দিকে এসে তোমার বাঁ হাতে গরুর দড়িটা ধরো, আমি তোমার ডাইনে থাকি। কেন নয়নদা? কেন, এমনি, চলো না, তাই যাই। আমি ছেলে মানুষ হলেও বুঝতে পারলাম নয়নদার কণ্ঠস্বর উদ্বেগে পরিপূর্ণ। ক্রমশ পাকা রাস্তা ছেড়ে আমরা কাঁচা রাস্তায় এসে পড়লাম। দুপাশে বন জঙ্গল আরও ঘন হয়ে এলো। বহু প্রাচীন সুবৃহৎ পাকুর গাছের সারি, মাথার উপরে পাতার অবিচ্ছিন্ন আবরণে কোথাও ফাঁক রাখেনি যে একটু চাঁদের আলো পড়তে পারে। সন্ধ্যায় কৃষাণ বালকেরা এই পথে গরুর পাল বাড়ি নিয়ে গেছে, তাদের খুরের ধুলো এখনও নাকে মুখে ঢুকছে। এমনি সময় সম্মুখে হাত 50-60 দূরে বিদীর্ণ কণ্ঠের ডাক এলো, বাবা গো, মেরে ফেলল গো, কে কোথায় আছো, রক্ষা করো। সঙ্গে সঙ্গে লাঠির ধূপধাপ দুমদাম শব্দ, তারপরে সমস্ত নীরব। নয়নদা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে বললে, যা, শেষ হয়ে গেল। কি শেষ হলো নয়নদা? একটা মানুষ। বলে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে সে কি ভাবলে, তারপরে বললে, চলো দাদা ভাই, আমরা একটু সাবধানে যাই। গরু বাঁয়ে, নয়নদা ডাইনে,
আমি উভয়ের মাঝখানে। ছোটবেলা থেকে শুনে আসছি, দেখেও আসছি মাঝে মাঝে, সুতরাং বালক হলেও বুঝলাম সমস্তটাই। কে কোথায় আছো রক্ষা করো, তখনও দোকানে বাজছে। ভয় ভয় বললাম, নয়নদা, ওরা কি সব সামনে দাঁড়িয়ে? আমরা যাব কি করে? মারে যদি? না দাদাভাই, আমি থাকতে মারবে না। ওরা ঠ্যাঙারে কিনা, আমাদের দেখলেই পালাবে। ওরা ভারী ভীতু। গরু, আমি ও নয়নচাঁদ তিনজনে ধীরে ধীরে এগোতে লাগলাম। ভয় আমার পা কাঁপছে, নিঃশ্বাস ফেলতে পারি না এমন অবস্থা। গাছের ছায়া আর ধুলোর আধারে এতক্ষণ দেখা যায়নি কিছুই। 15-20 হাত এগিয়ে আসতেই চোখে পড়ল জনা 5-6 লোক যেন ছুটে গিয়ে পাকুর গাছের আড়ালে লুকোলো। নয়নদা হঠাৎ দাঁড়িয়ে হাঁক দিলে, সে কি ভয়ানক গলা! বললে, খবরদার বলছি তোদের, বামুনের ছেলে সঙ্গে আছে, পাবরা ছুঁড়ে মারলে তোদের একটাকেও জ্যান্ত রাখবো না, এই সাবধান করে দিলাম। কেউ জবাব দিল না। আমরা আরও খানিকটা এগিয়ে এসে দেখি একটা লোক উপর হয়ে রাস্তায় ধুলোর উপর পড়ে, অল্প অল্প চাঁদের আলোয় তার গায়ে লেগেছে। নয়নদা ঝুঁকে পড়ে হাই হাই করে উঠল। তার নাক, কান, মুখ দিয়ে শুধু রক্ত ঝরে পড়ছে, শুধু পা দুটো তখনও থরথর করে কাঁপছে। কাঁধের ভিক্ষের ঝুলিটি তখনও কাঁধে, কিন্তু চালগুলি ছড়িয়ে পড়েছে ধুলোয়। হাতের একতারাটি লাঠির ঘায়ে ভেঙে চুরে খানিকটা দূরে ছিটকে পড়ে আছে। নয়নদা সোজা হয়ে উঠে দাঁড়ালো, বলে, ওরে নরকে, নরকের কীট, তোরা মিছে মিছে একজন বৈষ্ণবের পান নিলি, এ তোরা করছিস কি? তার ক্ষণিক পূর্বে ভীষণ কণ্ঠ সহসা যেন বেদনায় ভরে গেল, কিন্তু ওদিক থেকে কোনো সাড়া এলো না। নয়নের এ দুঃখের প্রধান হেতু সে নিজে পরম বৈষ্ণব। তার গলায় মোটা মোটা তুলসীর মালা, নাকে তিলক, সর্বাঙ্গে নানাবিধ ছাপছোপ। বাড়িতে তার একটি ছোট ঠাকুর ঘর আছে, সেখানে মহাপ্রভুর শ্রীপট প্রতিষ্ঠিত। সহস্রবার ইষ্টনাম জপ না করে সে জলগ্রহণ করে না। ছেলেবেলায় পাঠশালায় বর্ণপরিচয় হয়েছিল, এখন নিজের চেষ্টায় বড় অক্ষরে ছাপা বই অনায়াসে পড়তে পারে। প্রদীপের আলোতে ঠাকুর ঘরে বসে বটতলায় প্রকাশিত বৈষ্ণব ধর্মগ্রন্থ প্রত্যহ অনেক রাত্রি পর্যন্ত সে সুর করে পড়ে। মাংস সে খায় না, সংকল্প আছে ভবিষ্যতে একদিন মাছ পর্যন্ত ছেড়ে দেবে। তার বৈষ্ণব হবার ছোট্ট একটু ইতিহাস আছে, এখানে সেইটুকু বলে রাখি। এখন তার বয়স 40-এর কাছে, কিন্তু যখন 25-30 ছিল তখন ডাকাতির মামলায় জড়িয়ে সে একবার বছরখানেক হাজত বাস করে। ঠাকুমার এক পিস্তুত ভাই ছিলেন জেলার বড় উকিল, তাকে দিয়ে বহু তদবির ও অর্থ ব্যয় করে ঠাকুমা ওকে খালাস করেন। হাজত থেকে বেরিয়েই সে সোজা নবদ্বীপ চলে যায় এবং সেখানে কোনো এক গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে মাথা মুড়িয়ে তুলসীর মালা ধারণ করে সে দেশে ফিরে আসে। সেদিন থেকে সে গোড়া বৈষ্ণব। নয়ন যখন তখন এসেই আমার ঠাকুমাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে যেত। ব্রাহ্মণের বিধবা স্পর্শ করার অধিকার নেই। যে কোনো একটি গাছের পাতা ছিঁড়ে তার পায়ের কাছে রাখত। তিনি পায়ের বুড়ো আঙুলটি ছুঁয়ে দিলে সেই পাতাটি সে মাথায় গলায় বারবার বুলিয়ে বলতো, দিদি ঠাকুরুন, আশীর্বাদ করো, যেন এবার মরে সৎ জাত হয়ে জন্মাই, যেন হাত দিয়ে তোমার পায়ের ধুলো নিয়ে মাথায় রাখতে পারি। ঠাকুমা সস্নেহে হেসে বলতেন, নয়ন, আমার আশীর্বাদে তুই এবার বামুন হয়ে জন্মাবি। নয়নের চোখ সজল হয়ে উঠত, বলতো, অত আশা করিনি দিদি, পাপের আমার শেষ নেই। সে কথা আর কেউ জানুক না জানুক তুমি জানো, তোমার কাছে তো কিছু গোপন করিনি। ঠাকুমা বলতেন, সব পাপ তোর ক্ষয় হয়ে গেছে নয়ন, তোর মতো ভক্তিবান ভগবত বিশ্বাসী কজন সংসারে আছে। এ পথ কখনো ছাড়িস না রে, পরকালের ভাবনা তোর নেই। নয়ন চোখ মুছতে মুছতে চলে যেত। ঠাকুমা হেঁকে বলতেন, কাল 2টি প্রসাদ পেয়ে যাস নয়ন, ভুলিস নে যেন। এসব আমি নিজের চোখে কতবার দেখেছি। সুতরাং যে বৈষ্ণবের সে প্রাণপণে সেবা করে
তার হত্যায় যে মর্মান্তিক ক্রুদ্ধ বিচলিত হবে তাতে বিস্ময়ের কিছু নেই। নিরীহ বৈষ্ণব ভিক্ষে করে সন্ধেবেলায় ঘরে ফিরছিল। ওর কাছে কি পাবি যে মেরে ফেললি বলতো? 2 গন্ডা 4 গন্ডার বেশি তো নয়। ইচ্ছে করে তোদেরও এমনই ঠেঙিয়ে মারি। এবার গাছের আড়াল থেকে জবাব এলো, 2 গন্ডা 4 গন্ডাই বা কে দেয় রে? তোর 14 পুরুষের ভাগ্যেই যে এ যাত্রা বেঁচে গেলি। ধর্মকথা শোনাতে হবে না, পালা পালা। কথা তার শেষ না হতেই নয়ন যেন বাঘের মতো গর্জে উঠল, বটে রে হারামজাদা, পালাবো তোদের ভয়ে? তখন ট্যাগ থেকে 5টা টাকা বের করে এ হাতের টাকা ঝনঝন করে ও হাতের মুঠোয় নিয়ে বললে, এতগুলো টাকার মায়া ছাড়িস নে বলে দিলাম। পারিস তো সবাই একসঙ্গে এসে নিয়ে যা, কিন্তু ফের সাবধান করে দিই, আমার বাবা ঠাকুরের গায়ে যদি কুটোর আঁচড় লাগে তো তোদের সব কটাকে জম্মের মতো রাস্তায় শুইয়ে রেখে চলে যাব। সতলার নয়ন ছাতি আমি, আর কেউ নয়। বলি, নাম শুনছিস না এমনি লাঠি হাতে বিক্রি করে মেরে বেড়াস? হারামজাদা। গাছের তলা একেবারে স্তব্ধ। মিনিট 2 স্থির থেকে নয়ন পুনরায় অধিকতর কটু সম্ভাষণে হাঁক দিলে, কিরে আসবি না টাকাগুলো ট্যাঁকে নিয়েই ঘরে যাব? কোনো জবাব নেই। পথের উপরে 2-3 গাছা পাবড়া পড়েছিল। নয়ন একে একে কুড়িয়ে সেগুলো সংগ্রহ করে বলল, চলো দাদা, এবার ঘরে যাই, রাত হয়ে এলো। তোমার ঠাকুমা হয়তো কত ভাবছেন, ওরা সব শিয়াল কুকুরের ছানা বই তো নয়, মানুষের কাছে আসবে কেন? তুমি 1 গাছা ছিপ হাতে তেড়ে গেলেও সবাই ছুটে পালাবে দাদা ভাই। ইতিমধ্যে আমার ভয় ঘুচে সাহস বেড়ে গিয়েছিল। বললাম, যাবো তেরে নয়নদা? নয়ন হেসে ফেললে, বললে, থাকবে দাদা, কাজ নেই, কামড়ে দিতে পারে। আমরা আবার পথ চলতে লাগলাম। নয়নের মুখে কথা নেই। আমার একটা প্রশ্নেরও সে হ্যাঁ বা না ছাড়া জবাব দেয় না। খানিকটা এগিয়েই একটা বড় গাছতলার অন্ধকার ছায়ায় এসে সে থমকে দাঁড়ালো। বলল, না দাদা ভাই, চোখে দেখে ছেড়ে যাওয়া সম্ভব হবে না। বামুন বৈষ্ণবের প্রাণ নেওয়ার শোধ আমি নেব। কি করে শোধ নেবে নয়নদা? 1 বেটাকেও কি ধরতে পারবো না? তখন দুজনে মিলে তারেও ঠেঙিয়ে মারব। ঠেঙিয়ে মারার আনন্দে আমি প্রায় আত্মহারা হয়ে উঠলাম। একটা নতুন ধরনের খেলার মতো। ওদের সম্বন্ধে কত ভয়ঙ্কর কথাই না শুনেছিলাম, কিন্তু নয়নদা আমাকে ওদের কাছে যেতে দিলে না। আমি তেড়ে গেলে নিশ্চয়ই একটাকে ধরে ফেলতে পারতাম। বললাম, নয়নদা, তুমি বেশ করে 1 বেটাকে ধরে থাকো, আমি একাই ঠেঙিয়ে মারব, কিন্তু আমার ছিপ যদি ভেঙে যায়? নয়ন পুনরায় হেসে বললে, ছিপের ঘায়ে মরবে না দাদা, এই লাঠিটা নাও। বলে সে তার সংগৃহীত পাবড়ার 1 গাছা লাঠি আমার হাতে দিয়ে বললে, গরু নিয়ে এখানে একটু দাঁড়াও দাদা ভাই, আমি এক্ষুনি 2-1 বেটাকে ধরে আনছি, কিন্তু চেঁচামেচি কান্নাকাটি শুনে ভয় পেও না যেন। না না, ভয় কি, এই যে লাঠি হাতে রইল। নয়ন বাকি পাবড়া দুটো বগলে চেপে ধরল, তার বড় লাঠিটা রইল ডান হাতে। তারপরে রাস্তা ছেড়ে বনের ধার ঘেঁষে হামাগুড়ি দিয়ে ফিরে চলল সেই দিকে। ঠ্যাঙারেরা ঠাউরে ছিল আমরা বুঝি চলে গেছি। নিশ্চিন্ত হয়ে ফিরে এসে সেই মৃত ভিখারির ট্যাগ হাতড়ে ঝুলি ঝেড়ে তারা খুঁজে দেখেছিল কি আছে। হঠাৎ একজনের চোখ পড়ল অনতি দূরে গাছের আড়ালে নয়ন দাঁড়িয়ে আছে। সভয়ে চেঁচিয়ে উঠল, কে দাঁড়িয়ে ওখানে? আমি, নয়ন ছাতি। অমনি দাঁড়িয়ে থাক, ছুটে পালাবি কি মরবি? কিন্তু কথা শেষ হতেই অনেকগুলো পায়ের ছোটাছুটি শুনতে পেলাম, এবং প্রায় সঙ্গে সঙ্গেই অস্ফুট তারস্বরে কেঁদে উঠে কে যেন হুড়মুড় করে একটা ঝোপের উপর পড়ে গেল। নয়ন চেঁচিয়ে বললে, 1 বেটারে পেয়েছি দাদা ভাই, আরগুলো পালালো। শুভ সংবাদে সেইখানে দাঁড়িয়ে লাফাতে লাগলাম। আমি চেঁচিয়ে বললাম, ওকে ধরে আনো নয়নদা, আমি ঠেঙিয়ে মারবো, তুমি মেরে ফেলো না যেন। না দাদা, তুমিই মেরো। আবার একটা করুণ ধ্বনি কানে এলো। বোধ করি নয়নের লাঠির খোঁচার ফল। মিনিট 2 পরে দেখি একটা লোক খোঁড়াতে খোঁড়াতে আসছে, আর তার পিছনে নয়ন চাঁদ। কাছে এসে হাউমাউ করে কেঁদে উঠে আমার পা জড়িয়ে ধরলে। নয়ন টান মেরে তাকে তুলে দাঁড় করালো।
এখন তার মূর্তি দেখে আমি ভয় শিউরে উঠলাম। মুখে তার কালি মাখানো, তাতে সাদা সাদা চুনের ফোঁটা দেওয়া, যেমন রোগা তেমনি লম্বা, পরনে তার শতচ্ছিন্ন ন্যাকড়া। তখনও কাঁদছিল। তার গালে নয়ন প্রচণ্ড একটা চড় মেরে বলল, চুপ কর, যা জিজ্ঞেস করি তার সত্য জবাব দে। কজন ছিলি তোরা? তোদের নাম কি? কোথায় ঘর তাই বল। লোকটা প্রথমে বলতে চায় না, কিন্তু পিঠে একটা গুঁতো খেয়ে সঙ্গীদের নাম ধাম গড় করে সে বলে গেল। নয়ন বললে, মনে থাকবে, ভুলবো না। এখন বল, বৈষ্ণব ঠাকুর পড়ে গেলে তুই নিজে কঘা বাড়ি দিয়েছিলি? 5-7 ঘা হবে বোধ হয়। নয়ন চাঁদ দাঁত কর্মর করে বললে, আচ্ছা 5-7 ঘাই সই। এবার ঠিক তেমনি করে শো, যেমন করে বৈষ্ণব ঠাকুরকে শুয়ে থাকতে দেখলাম। দাদা ভাই, এগিয়ে এসো। ওই খেটে দিয়ে 5-7 ঘাই সাবার করে দেওয়া চাই, কিন্তু দেখব তোমার হাতের কেমন জোর। তুই বেটা দেরি করছিস কেন? শুয়ে পড়। এই বলেই তার কান ধরে টেনে রাস্তায় বসালো এবং নিজে সে শোবার পূর্বেই প্রচণ্ড গোটা 2-3 লাথি পিঠে মেরে পথের ধুলোয় তাকে লুটিয়ে দিল। বলল, দেরি করো না দাদা, মাথা তাক করে মারো, 2-3 ঘার বেশি লাগবে না। নয়নদার গলার স্বর গেল বদলে, চোখ মুখ যেন আর অন্য একজনের। চেহারা দেখে আমার গায়ে কাঁটা দিল। নতুন খেলা শুরু করব, কিন্তু ভয়ে আমার হাত পা কাঁপতে লাগলো। কাঁদো কাঁদো হয়ে বললাম, আমি পারবো না নয়নদা। পারবে না? তবে আমিই শেষ করে দিই। না নয়নদা, মেরো না। কিন্তু লোকটাকে লাথি খেয়ে সেই যে শুয়ে পড়েছিল আর নড়েনি, প্রাণ ভিক্ষাও চায়নি, একটা কথা পর্যন্ত বলেনি। বললাম, চলো, ওরে বেঁধে নিয়ে থানায় ধরিয়ে দিগে। শুনে নয়নদা যেন চমকে উঠল। থানায়? পুলিশের হাতে? হ্যাঁ, ও যেমন মানুষ মেরেছে তারাও তেমনি ওকে ফাঁসি দিক। যেমন কর্ম তার তেমনি ফল হওয়া চাই। নয়ন খানিকক্ষণ চুপ করে রইল, তারপর একটা লাঠির ঠেলা দিয়ে বলল, ওঠ। কিন্তু কোনো সাড়া নেই। নয়ন বলল, ব্যাটা মরে গেল নাকি? যে দুর্বল শিং, 2 দিন হয়তো পেটে এক মুঠো অন্নও নেই, আবার পথে এসেছে লোক ঠ্যাঙাতে। যা ব্যাটা যা, দূর হ। কিন্তু সে তেমনই পড়ে রইল। নয়ন তখন হেঁট হয়ে তার নাকে হাত দিয়ে বলল, না, মরেনি, অজ্ঞান হয়ে আছে। জ্ঞান হলে আপনিই ঘরে চলে যাবে। চলো দাদা, আমরাও ঘরে যাই, অনেক দেরি হয়ে গেল। ঠাকুরমা ভাবছেন। পথে যেতে যেতে বললাম, কেন ছেড়ে দিলে নয়নদা? পুলিশে দড়িয়ে দিলে বেশ হতো। কেন দাদা ভাই? বেশ ফাঁসি হয়ে যেত। খুন করলে ফাঁসি হয়, আমাদের পড়ার বইয়ে লেখা আছে। তাই আছে নাকি দাদা? আছে বই কি? চলো না, বাড়ি গিয়ে তোমাকে বই খুলে দেখিয়ে দেব। নয়ন বিস্ময়ের ভান করে বললে, বলো কি দাদা, একটা মানুষ মরার বদলে আর একটা মানুষ মারা? হ্যাঁ, তাই তো, সেই তো তার সাজা, আমরা পড়েছি যে। নয়ন একটুখানি হেসে বললে, কিন্তু সব উচিতই যে সংসারে হয় না দাদা ভাই। কেন হয় না নয়নদা? নয়ন হঠাৎ জবাব দিল না, একটু ভেবে বললে, বোধহয় জগতে সবাই ধরিয়ে দিতে পারে না বলে। কেন যে পারে না, কেন যে মানুষে অন্যায় করে, সে তত্ত্ব সেদিনও জানিনি, আজও জানি না। তবু একটাই কথা ভাবতে ভাবতে খানিকটা পথ চলার পর জিজ্ঞেস করলাম, আচ্ছা নয়নদা, ওরা ফিরে গিয়ে আবার তো মানুষ মারবে? নয়ন বললে, না দাদা, আর মারবে না। আমি বেঁচে থাকতে ওরা ফিরে গিয়ে আর মানুষ মারবে না। জবাবটায় বেশ প্রসন্ন হতে পারলাম না। ফাঁসি হওয়াই উচিত ছিল, এটাই আমার মনে হলো। কিন্তু ওরা তো বেঁচে গেল, শাস্তি তো ওদের হলো না। নয়ন অন্যমনস্ক হয়ে কি যেন একটা ভাবছিল। বললে, কি জানি, হবে হয়তো একদিন। পরক্ষণেই সচেতন হয়ে বললে, আমি তো এর উত্তর জানি না দাদা ভাই, তোমার ঠাকুমা জানেন। তাকে তুমি বড় হলে কোনো একদিন জিজ্ঞেস করো। আমার কিন্তু বড় হবার সবুর সইল না।
বাড়িতে পা দিয়েই সমস্ত বিবরণ, শুধু হাত পা কাঁপার অবান্তর কথাগুলো বাদ দিয়ে অঙ্গ প্রত্যঙ্গের যথোচিত সঞ্চালনে আমাদের ঠ্যাঙারে বিজয় কাহিনী বর্ণনা করে ঠাকুমাকে সবিস্তারে বললাম। গরু কিনতে গিয়ে আজকে কাণ্ড ঘটেছিল আগাগোড়া মন্দির শুনে তিনি কেবল একটা নিঃশ্বাস ফেলে আমাকে বুকের কাছে টেনে নিয়ে স্তব্ধ হয়ে রইলেন। নয়ন এতক্ষণ চুপ করে শুনছিল। আমার বলা শেষ হতে টাকা 5টি ঠাকুমার পায়ের কাছে রেখে বললে, গরুটা এমনিই পেলাম, তোমার টাকা তোমার কাছেই ফিরে এলো দিদি। না নিলেন পিসিমা, না নিলে তোমার মেজ বউয়ের ভাইদের দল পথে। ঠাকুমা হেসে বললেন, দেখা হলে মেজ বউকে জানাবো, কিন্তু ও টাকা আমি নেব না নয়ন, ও তো ঠাকুরের ভোগে লাগাবে যা। কিন্তু একটা কথা আজ তোকে বলি নয়ন, এখনো তেমন বৈষ্ণব তুই হতে পারলি নে। কেন দিদি? তারা কি টাকা বাজিয়ে লোভ ভোলায়? ধর যদি লোভ সামলাতে না পেরে ছুটেই আসতো, তাহলে আরও গোটা 5-6 মরত। তাতে নয়নের পাপের ভরায় কতটুকুই বা ভার চাপত দিদি। ঠাকুমা চুপ করে রইলেন। এ ইঙ্গিতের অর্থ তিনি জানেন, আর জানে নয়ন নিজে, কিন্তু সেও আর কিছু বলল না। দূর থেকে তাকে ভূমিষ্ঠ প্রণাম করে টাকা 5টি মাথায় ঠেকিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল। এই গল্পটা বা এই ঘটনাটা আজকে পড়ার একটাই উদ্দেশ্য, প্রচুর প্রচুর মানুষ এখন অর্থের জন্য, টাকার জন্য, জীবনের ন্যায় নীতি, কিছু নৈতিক বোধ যেগুলো মানুষ নিয়ে জন্মায়, সেগুলোকে বাদ দিয়ে এগোতে চাইছে, যেটাকে এগোনো বলে না, আদতে পিছিয়ে যাওয়া বলে। কারণ অবশ্যই জীবন যাপন করতে গেলে, অর্থাৎ বাঁচতে গেলে টাকার তো একটা গুরুত্ব নিশ্চয়ই আছে, কিন্তু নিজের নৈতিক শিক্ষা, নিজের নীতিবোধটাকে বা নিজের জীবনের কিছু আদর্শ সব মানুষেরই থাকে। কিছু মানুষ কিছু জিনিস পছন্দ করে, কিছু মানুষ কিছু জিনিসকে খুব স্ট্রংলি অপছন্দ করে। সেই জিনিসগুলোকে ভুলে শুধুমাত্র একটা বিষয়কেই লক্ষ্য করে এগিয়ে যাওয়া, সেটা আমার কাছে খুবই অন্যায্য এবং জীবনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মনে হয়। আমার মনে হয় যে জীবনে টাকার সঙ্গে সঙ্গে ওই তুলাদণ্ডের মতো, একদিকে যদি টাকা থাকে আরেকদিকে অনেকগুলো জিনিসকে রাখতে হয়, নিজের চেতনা, নিজের নীতিবোধ, নিজের ধর্ম অর্থাৎ নিজের মনের মধ্যে মানুষ একটা ধর্ম পোষণ করে, উচিত অনুচিতের ধর্ম, সেইটাকে নিয়ে এগোনো উচিত। শুধুমাত্র যদি টাকাটাকেই আমি গুরুত্ব দিই, মানে একেবারে ওটাই আমার জীবনের প্রথম, প্রধান এবং শেষ লক্ষ্য, তাহলে বাকিগুলোর সঙ্গে অন্যায্য করা শুধু হয় তাই নয়, জীবনে একটা সুখ বলে ছোট্ট শব্দ আছে যেটা পাওয়া যায় না। সুতরাং সুখ পেতে গেলে বা ভালো থাকতে গেলে আমার এটা একেবারেই আমার ব্যক্তিগত মত, যে মনে হয় টাকার সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয়গুলো যেগুলো নিজে নিয়ে আমি জন্মেছি এবং আমার নিজের সাথেই যেগুলো যাবে, নিজের চেতনা, নিজের বিশ্বাস, নিজের ধর্ম বলতে আবারও বলছি উচিত অনুচিত বোধ। প্রত্যেক মানুষের মনের মধ্যে কিছু স্ট্রং উচিত এবং অনুচিত বোধ থাকে, সেইগুলো আত্মপ্রত্যয় থাকে, সেইগুলোকে নিয়ে তবেই জীবনে আমার মনে হয় একেবারে একটা সঠিক রাস্তায় যাওয়া যায়। এটা আমার নিজস্ব মতামত, আমার মনে হলো তাই আমি বললাম। আর একটা কথাও আমার মনে হচ্ছে তাই বলি, যদি আমার চ্যানেল নার্চার অফ লাভ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যদি খুব ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। আমি কালকে একটা গল্প নয় কবিতা কিছু একটা নিয়ে আসবো, সেটার জন্য অপেক্ষায় থাকতে হবে। আর কালকে মোটামুটি দুপুরবেলা 2টো থেকে 3টের মধ্যে আমার গল্প বা কবিতা যেটাই আসুক আমার চ্যানেলে চলে আসবে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, কারণ একটু একটু করে একজন করেই আমার সাবস্ক্রাইবার বাড়ছে। সেটা দেখে আমার নিজের ভালো কাজ করতে বা বলতে ভালো লাগছে, কারণ আমি এক্সপেক্ট করিনি যে আস্তে আস্তে এতগুলো সাবস্ক্রাইবারও হবে। তো
কিছু বিশেষ লক্ষ্য নিয়ে আমি এটা করিনি, যেহেতু আমি ভালোবাসি গল্প পড়তে, কবিতা পড়তে, তাই করা। আশা করছি এটা আপনাদেরকেও ঠিক ততটাই আনন্দ দিচ্ছে। ভালো থাকবেন প্রত্যেকে। কালকে আসবো নতুন একটা গল্প অথবা কবিতা নিয়ে।